কেউ যদি বিএনপির সমর্থক ভোটার শুভাকাঙ্ক্ষী না হয়, এই যে জনাব তারেক রহমানের যত ধরনের কার্ড আছে কোনো কার্ড কেউ পায় না। সবশেষ যে উত্তরটা শুনলেন, মাঠ পর্যায়ে এটার ইমপ্লিমেন্টেশন আসলে কিভাবে হবে, কেমনে হয়? আমি এটা একদম বিপরীতভাবে দেখে কথা বলছি, কারণ আমি তো একদম খুব স্বাভাবিকভাবেই এতজন মানুষ ভোটের মধ্য দিয়ে সমর্থন দিয়েছে, তাদের কাছে যেতে হয়, তাদের কথা শুনতে হয়, মাসে অন্তত এক সপ্তাহ তাদের কাছে গিয়ে তাদের কথা শুনতে হয়। আমার কাছে এটা চিত্রটা একদম বিপরীত। আমি যখন যারা বিএনপির সাথে রাজনীতির সাথে আছেন এবং সেন্ট্রাল জায়গায় নীতি নির্ধারক জায়গাটাতে থাকেন, শহর কেন্দ্রিক, এবং ওই জায়গায় একটা মানে একদম সরাসরি কানেক্টিভিটির জায়গাটা থাকেন না, তারা এই বিষয়টাকে কেন জানি কানেক্ট করতে পারেন না। ধরেন বিএনপি তাদের জায়গা থেকে সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিদেরকে কাদেরকে তদারকি করতে দিলেন? যারা বিরোধী দলীয় বিভিন্ন এমপি আছেন, ধরেন এখানে প্রায় ৭৮ জনের মতো এমপি, তাদেরকে তদারকি করার জন্য দিলেন। অথচ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল না এটা যে যারা এখানে বিএনপির এমপি নির্বাচিত হয়েছে ২১৪ জনের মতো, তাদেরকে তদারকি করাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। কারণ ক্ষমতাসীন দল হিসেবে ক্ষমতার জায়গায় থেকে ক্ষমতার সবচেয়ে বেশি অপব্যবহারটা করছে আমাদের এই বিএনপি থেকে নির্বাচিত হয়েছে যারা। আমি একদম উদাহরণ হিসেবে বলি, ভাই মাত্র যেটা বললেন যে বিএনপির উদ্দেশ্য হচ্ছে সুষম একটা দৃষ্টিসীমা, সবার এই যেন যারা ওইখানে বিরোধী দলের যারা এমপি আছে ওইখানকার জনগণ যেন মনে না করে যে এখানে হয়তো সরকারের সুষম দৃষ্টিসীমা থাকবে না। একদম বিপরীত চিত্র। আপনি দেখেন, ইভেন এই অল্প কিছু দিনের মধ্যে আমরা দেখেছি সরকার দলের নির্বাচিত এমপিদেরকে বিভিন্ন জায়গা থেকে বরাদ্দ দেওয়া হয়েছে, বিরোধী দলের এমপিদেরকে দেওয়া হয় নাই। সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের যারা, তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে, বিরোধী দলীয় সংরক্ষিত নারী আসনের বরাদ্দ দেওয়া হয় নাই। এটা কিন্তু মাঠ পর্যায়ের কথা না, এটা হচ্ছে তারেক রহমানের নির্দেশে হয়েছে। তাহলে এই জায়গায় এত বড় অসম বন্টন করার পরে আপনি আপনার এমপিদেরকে দিয়ে বিরোধী দলের উপরে নজরদারি করিয়ে সেখানে সুষম বন্টন করাবেন জনগণের প্রতি, এগুলো আমাদের কাছে কাল্পনিক গল্প ছাড়া অন্য কোনো কিছু না। বরং এখন সরকারি দল থেকে তো বলা হয় যে সেটা প্রথম যে বরাদ্দটা ছিল, যেটা সবাই পেয়েছে, সেটা সাধারণ বরাদ্দ, আর পরেরটা বিশেষ বরাদ্দ। না, ওইটাই মানে বিশেষ বরাদ্দগুলো হবে শুধু সরকার দলের জন্য, আর সাধারণ বরাদ্দ নাম কাওয়াস্তে সেটা হবে শুধুমাত্র বিরোধী দলের জন্য, মানে সান্ত্বনা পুরস্কার। এটা তো হতে পারে না। আমরা তো সরকারকে বিএনপির সরকার হিসেবে নির্বাচন শেষ হওয়ার পর দেখতে চাই না, আমরা বাংলাদেশের সরকার হিসেবে দেখতে চাই, আমরা পুরো রাষ্ট্রের সরকার হিসেবে দেখতে চাই। কিন্তু মাঠ পর্যায়ের চিত্রটা ঠিক এটা বিপরীত। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি মাঠ পর্যায়ে যান, শুধুমাত্র এই যত ধরনের কার্ডের সুযোগ সুবিধা, এই যে বলে না ইউএনওর মাধ্যমে দিচ্ছে, ডিসির মাধ্যমে দিচ্ছে, চেয়ারম্যানের মাধ্যমে দিচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বোগাস কথা। এটা হচ্ছে সামনে একটা লেভেলিং। আমি এটা যুক্তির জন্য বলছি না, তর্কের জন্য বলছি না, আমি এটা ভাইদেরকে বলছি, তারা যেন এই তথ্যটা জনাব তারেক রহমান পর্যন্ত পৌঁছে দেন। এটা হচ্ছে মাঠের বাস্তবতা। এই মানুষগুলোর কাছে যায়, কিন্তু আলটিমেটলি যদি উপজেলায় যায়, নির্ধারণ করে উপজেলা বিএনপি সভাপতি, সে নেয় ইউনিয়ন বিএনপি সভাপতির থেকে, সে নেয় ওয়ার্ড বিএনপি সভাপতি থেকে। এই বিএনপির যে চেইন সেখান থেকে আসে, এবং হ্যাঁ, এবং শুধুমাত্র সেভাবেই আসে যেভাবে তালিকাগুলো তারা তাদের ভোটার সমর্থক শুভাকাঙ্ক্ষীদের মধ্য দিয়ে আসে এবং তাদের মধ্য দিয়ে যায়। যেই মানুষটা বিএনপি ছাড়া, দেখেন বিএনপি প্রায় 50% ভোট পেয়েছে, তার মানে প্রায় 50% মানুষ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলে ভোট দিয়েছে, কিংবা অনেকে ধরেন ভোট দিতে আসে নাই। তাহলে এই যে বাকি 50% মানুষ যারা বিএনপিতে ভোট দেয় নাই, তারা কি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক না? তারা এই সুযোগ সুবিধাগুলোর তাদের অধিকার আছে না? বিএনপি এখন দিনে দিনে মাঠ পর্যায়ে এই সকল সুযোগ সুবিধার ক্ষেত্রে শুধুমাত্র বিএনপি সরকার হয়ে উঠেছে। আপনি শুধুমাত্র কেউ কেউ কিছু ব্যতিক্রম এক্সাম্পল নাম কাওয়াস্তে দেখানোর জন্য করা ছাড়া 95% কেস হচ্ছে এরকম, কেউ যদি বিএনপির সমর্থক ভোটার শুভাকাঙ্ক্ষী না হয়, এই যে জনাব তারেক রহমানের যত ধরনের কার্ড আছে কোনো কার্ড কেউ পায় না। আমি আমার আসনের কথা বলছি, আমার আসনের প্রায় 49% ভোট আমার শাপলাকলির, 51% হচ্ছে ধানের শীষের, তিনি এমপি হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমার শাপলাকলির কোনো একজন সমর্থক ভোটারকে একটা সুযোগ সুবিধা দেওয়া হয়নি, শুধুমাত্র তাদেরকে দেওয়া হয়। তাহলে আলটিমেটলি এই যে জিনিসটা করা হচ্ছে, আমি মনে করি এটা বরং বিরোধী দলের যে জায়গাগুলো আছে সেইগুলোতে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য করা হচ্ছে। সেখানে আলাদা একটা নজরদারি, বিরোধী দলের মাধ্যমে যতটুকু সুযোগ সুবিধা যেত, সেখানেও কিভাবে সরকারি দল একটু হস্তক্ষেপ করে ওইটা আরও কমানো যায়, এই জিনিসটা করা হচ্ছে। সো আমার জায়গা থেকে যে আহ্বানটা থাকবে আসলে, যে সরকার যদি আসলে সুষম বন্টনটা করতে চায়, তাহলে এইটুকু নিশ্চয়তা দেয়া যে যেই মানুষটা প্রকৃতপক্ষে ওইটার পাওয়ার উপযুক্ত, ওই মানুষটা যেই দলেরই হোক না কেন, যেই মতের হোক, যেই ধর্মেরই হোক, ওই মানুষটারটা যেন নিশ্চিত করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা নিশ্চিত করা হচ্ছে না। আরেকটা জিনিস বলি, ভাই মাত্র যেটা বললেন, আসলে আমরা বাংলাদেশে ভর্তুকির বাজেট, রীতি নীতি, কালচার, সংস্কৃতিগুলো চাই না। কিন্তু দেখেন, আপনারা বিএনপি ক্ষমতা এসেছে মাত্র 4 মাস হয়েছে,
আপনি এই 4 মাসের মধ্যে বিদ্যুতের দাম আপনি বাড়ালেন, এই 4 মাসের মধ্যে আপনি জ্বালানির দাম 2 বার বাড়ালেন, এই 4 মাসের মধ্যে আপনি এলপিজি বা এই গ্যাসের দাম প্রায় 4 বার বাড়ালেন। এই বাড়ানোটা হচ্ছে প্রায় 20 থেকে 30% সব কিছুর। এখন আপনি ধরেন ভর্তুকি দিচ্ছেন সাপোজ 50,000 কোটি টাকা, আপনার রাষ্ট্রের জায়গা থেকেই 50,000 কোটি টাকা আপনার এখানে যাচ্ছে, কিন্তু এই 50,000 কোটি টাকা ভর্তুকিটা বন্ধ করতে আপনি যে 20% করে বাড়াচ্ছেন এই সব কিছু, এটার মূল্য জনগণকে হয়তো দিতে হবে এর 10 গুণ বেশি, 5 লক্ষ কোটি টাকা। কারণ এই যে জ্বালানি, এই যে বিদ্যুৎ, এটার সাথে প্রত্যেকটা সেক্টর সাইকেলই এটা কানেক্টেড। এটার জন্য আপনি দেখেন, আপনি বলছেন যে 50 মেগাওয়াট যে ব্যবহার করে একদম গরিব মানুষটা, তার তো আমি বাড়াইনি, কিন্তু আপনি দেখেন তো সে সকালে যে ঘুম থেকে উঠে যে গাড়িতে করে ধরেন কোথাও যায়, যে কোনো একটা বাহনে করে, এটার জ্বালানি খরচ বেড়েছে কিনা আপনি দেখেন। সে যেখানে কাজ করে কলকারখানায় সেটা বেড়েছে কিনা, সে যেটা খায় সেই ফুড যেখান থেকে উৎপাদন হয় সেটা বেড়েছে কিনা, সে কৃষিকাজের জন্য যে সার ব্যবহার করে সেই সারের উৎপাদনের যে কলকারখানা সেখানে খরচ বেড়েছে কিনা। প্রত্যেকটা জায়গায় যখন খরচ বাড়ে তখন ওই একজন কৃষক, একজন সাধারণ মানুষ এটা থেকে কিন্তু কোনোদিন রেহাই পায় না। এবং আপনি খোঁজ নিয়ে দেখেন, গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তারা অর্ডারগুলো দিনে দিনে বাদ দেওয়া শুরু করেছে, কর্মী ছাঁটাই করা শুরু করেছে। আমরা আসলে কি এটা বিএনপির সমালোচনা না, বিএনপি যদি দেশ যদি অস্থিতিশীলতার দিকে যায় কিংবা দেশ যদি একটা ক্রাইসিসের দিকে যায়, আমরা কি ছাড় পাবো? আমরা তো সবাই দেশের অংশ। আমরা চাচ্ছি এই ম্যানেজমেন্টগুলো প্রপার ওয়েতে করা হোক। আপনি যদি 5% বাড়াতেন তাহলে এটার এত ম্যাসিভ একটা প্রভাব পড়তো না। আজকে থেকে 1 মাস 2 মাস পরে এটার যে সামগ্রিক দেশে যে প্রভাব পড়বে আমরা বুঝতে পারছি না যে বিএনপি এটাকে কিভাবে সামাল দিবে। আমাদের চিন্তার জায়গাটা ওই জায়গাটাতে, এটা শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করা না। তো আমরা প্রত্যাশা করব দিন শেষে যে বিএনপির জায়গা থেকে এই যে সামগ্রিক বিষয়গুলো, এই বিষয়গুলোকে তারা যেন ঠিক ওইভাবে নেয় যে সামনে আসলেই বাংলাদেশ শুধুমাত্র রাজনৈতিক দল না, ক্ষমতা না।